স্বাগত। দেখছেন আহ, বাংলা নিউজ নেটওয়ার্ক এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এবং কূটনীতিক হারুন আল রশিদ। জনাব হারুন আল রশিদ, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা ধন্যবাদ। যদিও আজকের বিষয়টি আমরা ঠিক করেছি মবের নেতৃত্বে বিএনপি, কারণ গত কিছুদিন ধরে মানে কি গত 10 মাস ধরে বাংলাদেশে যে একটা মগের মুল্লুক, এখন তো আর মগের মুল্লুক কেউ বলে না, এটা হচ্ছে কি মবের মুল্লুকে দেশটিকে পরিণত করেছে। সব দল মিলে যে একটি মগের মুল্লুকে দেশটিকে পরিণত করেছে, তার নেতৃত্বে কে থাকছে, কারা করছে এই মব? আমরা বিভিন্ন সময়, বিশেষ করে আমরা যারা দূরে থাকি, আমরা ভাবি যে এই যে নতুন ছাত্র যারা, এই যারা জঙ্গি, যারা পুলিশ হত্যা করেছে, যারা বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারাই হয়তো এই মব নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমরা যদি গত কিছুদিনের ঘটনা বিশ্লেষণ করি, ইনক্লুডিং আজকে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, তার উপরে যারা মব ভায়োলেন্স করলো, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, তারা বিএনপি। এর আগে আদালত প্রাঙ্গণে যারা হামলা করেছে, তারা বিএনপি। এর আগে যারা পুলিশের কাছে, মানে পুলিশের সামনে বসে মানুষের উপর বিভিন্ন রকম নির্যাতন, আমি একটি একটি করে ঘটনা আপনাকে বলবো, তারা বিএনপি কর্মী সমর্থক। যদিও 5,000-এর উপরে বিএনপির কর্মীদের বহিষ্কার করা হয়েছে, শোকজ নোটিশ দেওয়া হয়েছে, তবু কেন এই মবের নেতৃত্ব থেকে বিএনপির সরছে না? এরা কি আসলেই বিএনপি, নাকি বিএনপি এগুলোকে দেখে আচ্ছা করুক এরা এরকম কোন রকম রাজনৈতিক যেই কর্মকাণ্ড থাকে, রাজনৈতিক একটা নিয়ন্ত্রণ থাকে, সেরকম কোনো কিছুই আমরা দেখছি না। বরং আজকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার উপর যেইভাবে করে তাকে জুতার মালা পরিয়ে জুতা পেটা করা হলো, এটি এটিকে আর সাধারণ চোখে দেখার কথা নেই। আজকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি প্রতিবাদে মানুষ ফুঁসে উঠেছে। এটি প্রধান নির্বাচন কমিশনার একটি একটি সাংবিধানিক পদ। আমরা জানি যে, এবং তার ব্যাকগ্রাউন্ড নিয়েও আমরা কথা বলবো। জনাব রুহুল আরে হারুন আল রশিদ, আপনাকে, আপনার কাছে আমার মানে অনেক কিছু জানার আছে। আজকে আপনি আমার আয়োজনে প্রথমবারের মতো এসেছেন, কিন্তু আমি না অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছি এভাবে করে, যেভাবে করে আমরা মব ভায়োলেন্স দেখছি। আপনার কাছে কেমন বোধ হয় এইসব দেখে? দেখুন, আমার কাছে কেমন বোধ হয় এটা চেয়েও বড় কথা হলো, বিষয়টা আমাদের একটু অনুধাবন করা দরকার। আপনারা বা আমরা যদি দেখি যে 5 আগস্ট যেটা হয়ে গেল বাংলাদেশে, তারপর পর আপনারা একটা জিনিস দেখেছেন, যারা 5 আগস্টের থিওরি রচনা করেছে, সেই জঙ্গিগুলো তাজ হাসমি, পিনাকি এবং আরো অনেকে, মাহমুদুর রহমান, ইলিয়াস, তারা কিন্তু বারবার ইউনুসকে তাড়া দিচ্ছিল যে আপনি মারছেন না কেন, আপনি মারছেন না কেন, যে এটা থিওরিটাই এমন ছিল যে সবগুলোকে মেরে ফেলতে হবে। অর্থাৎ তারা যাদের সাথে লড়াই করে ক্ষমতা দখল করেছে, এই এই তাদের সবাইকে মেরে ফেলতে হবে, না হলে বিপ্লব কিন্তু হবে না। এই থিওরিটা তাদের দিক থেকে কিন্তু সঠিক ছিল, এবং যদি তারা সবাইকে মেরে ফেলতে পারতো তাহলে ওটা বিপ্লব হতো এবং ওটা সফল হতো। কিন্তু 5 আগস্টের পরে দেখা গেছে এত খুন করার পরেও সব খুন করা যাচ্ছে না, কারণ অন্তত এটা সেটা খুনটা সমাধান করতে হলে খুনের মাধ্যমে বাংলাদেশের প্রায় 40 থেকে 50 ভাগ লোককে মেরে ফেলতে হবে। তো এই যুগে এসে এটা যেমন সম্ভব না, তেমনি ওই বিপ্লব বলুন, গণ অভ্যুত্থান বলুন, 5 আগস্টটা কিন্তু ওখানে ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হয়ে না গেলে, তাদের সার্থকতার জন্য দরকার ছিল সবাইকে মেরে ফেলা, সেটা কিন্তু তারা করতে পারে নাই এবং সেটা সম্ভবও ছিল না। ফলে এটা ছিল একটা ফ্যান্টাসি। এই ফ্যান্টাসির ধারাবাহিকতায় আজকে আপনি যেটা দেখছেন, এই যে সিইসি নুরুল হুদাকে যে জুতা দিয়ে যে অসম্মান করা হলো, এটা হলো ওই ধারাবাহিকতাটা চলছে। যারা এটা করেছে সেটা বিএনপি হোক, যেই হোক, এটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে করা হয়েছে। এক ভাগে ছিল আওয়ামী লীগ এবং তাদের যারা সমর্থক, আর অন্যদিকে ছিল এই জুলাই আগস্টের যে জঙ্গি উত্থান হলো তাদের সমর্থকরা। সেখানে বিএনপি ছিল, অন্যান্য দলও ছিল।
সুতরাং এটা যারাই করছে ওই 5 আগস্ট যারা করেছে, উত্থান করেছে, তারাই করছে। আর এটার এখন যেটা জনাব হুম, হারুনুর রশিদ, আমি জি আপনাকে বলুন। দেখাতে চাই এই যে ব্যক্তি যিনি বক্তৃতা জি দিতেছেন, তিনি বলতেছেন মানে বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করেছেন এই সি এভাবে করে যে বক্তৃতা দিয়েছে, এ তো চিহ্নিত মিরপুরে বিএনপির সে একজন ওয়ার্ড কমিটির নেতা, বুঝতে পেরেছেন? জি এবং তারা দেখেন, আমি একটু ঘটনাটা একটু ভালো করে পর্যবেক্ষণ করেন, তারা এরকম একটি ঘটনা ঘটানোর পরে তারা খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছে। আমার তো ধারণা খালেদা জিয়া নিজে যখন এইটা দেখবেন তিনি লজ্জিত বোধ করবেন। আপনি একটু দেখুন, আমি শিওর আপনি দেখেছেন, তারপরও আরেকবার দেখুন। আমার মনে হয় কি এই লজ্জাজনক ঘটনা আমাদের বারবার দেখা উচিত, বারবার দেখা উচিত যে আমরা কতখানি অধপতিত হয়েছি, কতখানি নিকৃষ্ট হয়েছে। দেখুন আরো একবার। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে শুধু এটা আমি সমকালের সৌজন্যে এই ফুটেজটা আমি দেখালাম, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি দেখুন তারা তারা ওনার এই কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করলো এবং তারা খালেদা জিয়ার নামে স্লোগান দিল, তারা স্বেচ্ছাসেবক দলের নামে স্লোগান দিল, তাদের নেতা শরীফ আরো কার কার নামে স্লোগান দিল। মানে বিএনপি তো একটি রাজনৈতিক দল, বিএনপি কি মবের দল? আচ্ছা দেখেন, এই জিনিসটাই আমি বলতে যাচ্ছিলাম। আমরা তো দেখেছি, প্রথম কথা হলো 5 আগস্টে ওরা যে থিওরি রচনা করেছিল সেখানে একটা বিপ্লব হবে, অর্থাৎ বিপ্লব হলে ওরা বলে ওদের আরো ইয়ে ছিল যে সবাইকে মেরে ফেলার জন্য। জনাব হারুনুর রশিদ, বিএনপি তো কোনো বিপ্লবী দল নয়, আমি আসি আমি আপনার রাজনৈতিক দল। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি আমার উত্তরটা দেই। সেটা হলো 5 আগস্ট সফল করতে হইলে আওয়ামী লীগের সবাইকে মেরে ফেলতে হতো, এই থিওরিটা ঠিক ছিল। যারা এই থিওরি রচনা করেছে সেটা কিন্তু সফল হয়নি। ছাগল, তারা কি ঘাস খায়? বাংলাদেশের অর্ধেক মানুষ আওয়ামী লীগ করে, অর্ধেক মানুষ বিএনপি করে, মাঝখানে যে জামাত টামাত অন্যরা আছে তারা ছিটে ফোটা, রাইট? তো আপনি অর্ধেক মানুষকে মেরে ফেলবেন, যারা এই থিওরি রচনা তারা কি ছাগল? আমি সরি টু সে। তারা তাদের থিওরি সঠিক ছিল, কিন্তু থিওরিটা ছিল ফ্যান্টাসির একটা থিওরি, বাস্তবতার সাথে মিল নাই। কেন? যাদেরকে মেরে ফেলতে হবে আপনি যেটা বলছিলেন, এরা বাংলাদেশে অনেক বড় একটা সংখ্যক, সেটা 40% শুধু ভোটার, আর তাদের অন্যান্য সহযোগী ফ্যামিলি মিলে এটা 60-70% হবে। এত লোককে যেহেতু মেরে ফেলা যায় না, সেহেতু এটা আসলে ব্যর্থ হয়ে গেছে। আর এখন আমরা যেটা দেখছি, দেখুন বাংলাদেশে এর আগে এই 5ই আগস্টের আগে বহু সিনিয়র লোকজন জেলে গেছে, কখনো খালেদা জিয়া নিজেও কিন্তু জেলে গেছেন, কখনো কিন্তু কাউকে এই ধরনের অপমান করা হয় নাই। এই অপমানটা করা হচ্ছে, ওই যে রেশটা রয়ে গেছে, খুন সবাইকে করে ফেলতে হবে, করা যাচ্ছে না, সেখান থেকে ঘৃণাটা তারা দেখাচ্ছে। এবং বাংলাদেশে আগে কখনো এই ধরনের ঘৃণা আমরা দেখিনি, কিন্তু যেটা ভবিষ্যতে খেয়াল করতে হবে, যে লোকগুলাকে মেরে ফেলার কথা ছিল, বাংলাদেশের 50-60% মানুষ যাদেরকে মেরে ফেলতে পারে নাই, তারা কিন্তু একদিন না একদিন ফিরে আসবে এবং আপনি কিন্তু ভবিষ্যতে চরম প্রতিশোধ দেখতে পাবেন। তারা তো দেশেই আছে, কিছু চোর বাটপার লুটেরা তারা হয়তো দেশে নাই, কিন্তু বেশিরভাগ মানুষই দেশে আছে।
যাই হোক, সবকিছুর উপরেও তারা ফিরে আসবে বলতে আমি বলছি রাজনৈতিক ময়দানে তারা ফিরে আসবে। নিঃসন্দেহে। এরকম নিষ্ক্রিয় তারা আজীবন থাকবে না। ফলে আপনি বাংলাদেশে একটা কঠোর প্রতিশোধ দেখতে পাবেন, এবং সেই প্রতিশোধে কোথায় কি ভেসে যাবে এইটা চিন্তা করতেও কিন্তু আমাদের গা শিউরে উঠছে। জি, নিশ্চয়ই। দেখুন, মানে আমার প্রশ্নটি হচ্ছে, কে কে এম নুরুল হুদা তিনি যদি স্বৈরাচারের জন্ম দিয়ে থাকেন, তাহলে বিএনপি কি ভুলে গেছে? আমরা না এখন বিএনপির সমালোচনা বেশি একটা করতে চাই না, কারণ তারা স্বাধীনতাকে ডিফেন্ড করেছে, বাংলাদেশকে কিছুটা হলেও তারা ডিফেন্ড করছে এই মুহূর্তে, সেইটুকু কৃতিত্ব আমি তাদেরকে দিতে চাই। তাদের কারণে জাতীয় সঙ্গীত বদলাতে পারেনি, সংবিধান নিয়ে এখনো পুরোপুরি বদলাতে পারছে না, রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি, সেই জন্য তাদের অবশ্যই আমি কৃতিত্ব দিতে চাই। কিন্তু বিএনপি কি সেই দল নয় যারা 1995-96 সালে 15ই ফেব্রুয়ারির ভুয়া নির্বাচন আয়োজন করেছিল? বিএনপি কি সেই দল নয় যারা 2006 সালে পুরো তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে করাপ্ট করে, এই এম এ আজিজ ছিলেন তৎকালীন সিইসি, আমরা কি সেটা ভুলে গেছি? তাহলে বিএনপির কি করা উচিত? তাহলে খালেদা জিয়ার কি সাজা হওয়া উচিত? আমাদের খুব আশা ছিল সব সময়, আমরা যারা কিছুটা, আমি বর্তমানে আওয়ামী লীগকে সমর্থন করি, কিন্তু আমি নিরপেক্ষতার দৃষ্টিতেও জিনিসটা দেখতে চাই। আমাদের কাছে, আমরা যারা মনে করি যে বাংলাদেশে দুটো দল থাকা উচিত, অন্তত দুইটা শক্তি থাকা উচিত, কিন্তু প্রতিটা শক্তি হবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সেই জায়গায় বিএনপি রাজনীতিটা কখনো তার রাজনীতি পরিষ্কার করতে পারেনি। বিএনপি অতীতে যেসব কর্মকাণ্ড করেছে, যেমন 21শে আগস্টের গ্রেনেড হামলা, এটা এমন একটা কাজ যেটার মাধ্যমে আসলে যেটা হয়ে গেলে আর কোনো রিকনসিলিয়েশন হয় না। তারপরে তারা বাংলাদেশে যে সরকার পরিচালনা করেছিল সেখানেও অনেক ব্যর্থতা আছে। আপনি সঠিকভাবেই বলেছেন যে যেভাবে তারা ওই যে আজিজ সাহেবের মাধ্যমে যেসব ইলেকশন করেছিল বা ইলেকশনের অ্যাটেম্প্ট নিয়েছিল, তো এগুলো তো বিএনপি তো সেগুলো এখন বাংলাদেশের মানুষ ভুলে গেছে, বাংলাদেশের মানুষ আবার বিএনপি আবার স্মরণ করিয়ে দিচ্ছে আর কি। এবং তারা যদি ভবিষ্যতে সরকার গঠন করেও, এখন মনে করতে চাচ্ছিলাম না আমরা, রাইট? কারণ এমনিতেই দেশ একটা সংকটে আছে। তো বিএনপি একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল বলে আমরা জানি, কিন্তু বিএনপি কি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে আছে? আমার আজকে একজন বিএনপির অতিথি দরকার ছিল, তারা তো এখন আর এইসব প্রশ্ন সহ্য করার মতো অবস্থায় তারা নেই। দেখুন, বাংলাদেশে একবার মাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল, একেবারে একেবারে আপনার অফিসিয়ালি, সেটা কিন্তু শেখ হাসিনাই করেছিল। এর আগে পরে কেউ কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। আর বিএনপির সমস্যা যেটা, আমি তো বিএনপির হয়ে কিছু বলতে পারবো না, আমার কাছ থেকে তাদের জন্য যেটা বলার সেটা হলো যে বিএনপির রাজনীতিতে তাদের আইডেন্টিটিটা কিন্তু তারা ক্লিয়ার করে না। তারা যদিও 71-এর পক্ষে বলে, কিন্তু 71-এর যে চেতনা ছিল আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, 72-এর সংবিধানে যে 4টা চেতনা গ্রথিত হয়েছিল, যেমন আপনার গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মূলত এই দুইটা, বাকি দুটো আমি এখানে উল্লেখ করলাম না। এই ধর্মনিরপেক্ষতার প্রতি বিএনপির কি ধরনের দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে না। এই জায়গায় এসে বিএনপি যেহেতু তাদের রাজনীতি যেহেতু ডিফাইন্ড না, তারা ভবিষ্যতে কি করবে সেটাও কিন্তু তাদের অতীত দিয়েই বিচার করতে হবে। এর বাইরে কিছু আসলে এখন পর্যন্ত আমরা করতে পারছি না। জি, আপনি দেখেন গত 10 মাসে যে পরিমাণ যেই মবগুলো হয়েছে, এগুলোর মানে 90%-এরও বেশি আমি বলবো নেতৃত্ব দিয়েছে বিএনপি। আমি যদি আপনাকে, আমার সঙ্গে যুক্ত হয়েছেন আরো একজন লেখক, সাংবাদিক, গবেষক মঞ্জুরুল হক। মঞ্জুর ভাই, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনি দ্রুত রেডি হয়ে যান আমাদের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাচ্ছি। মঞ্জুর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি অত্যন্ত আসলে ক্ষুব্ধ। সাধারণত এইসব ঘটনা দেখতে আমার আর মানে আমি চিন্তা করেছি আমি একটা অনুষ্ঠান করব যে বাংলাদেশের মানুষের এই গত 10 মাসে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা, তাদের মানসিক স্বাস্থ্য কোথায় আছে। আমি এত দূরে বসেও আমি খুব
মানে বেদনার্থ, খুব শক বোধ করি। আর দেশের মানুষের কি পরিণতি হয় একমাত্র আল্লাহ তাআলাই জানে। মঞ্জুরুল হক, আমি যদি আপনার কাছে জানতে চাই, আমি শুরু করেছিলাম আজকে যে সিইসি সাবেক সিইসি কে এম নুরুল হুদার উপর যেভাবে করে তাকে জুতোর মালা পরিয়ে, বাই দ্য ওয়ে একটু মনে করিয়ে দেই, তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেক্টর কমান্ডার জলিলের নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। তিনি সেই সিইসি যিনি বলেছিলেন যে বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের রূপকার। হ্যাঁ, সেই সিইসি কে তারা স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে জুতোর মালা পরিয়ে, জুতো দিয়ে পিটিয়েছে রীতিমতো। একটা বয়স্ক মানুষ, আমাদের তো কিছু আদব কায়দা সভ্যতারও ব্যাপার আছে, আইন কানুন তো নাই দেখছি এখন। তা আমরা এরকম আর কতদিন সহ্য হবে মঞ্জুরুল হক? এখানে কতগুলো বিষয় পরিষ্কার ফুটে ওঠে। একটি হলো যে এতদিন ধরে বলে আসা হচ্ছিল 10 মাস ধরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভ। তো তাই যদি হয় তাহলে আওয়ামী লীগের উপর ক্ষোভটা মুক্তিযুদ্ধের উপরে কেন আসবে, স্বাধীনতার উপরে কেন আসবে? আমরা দেখতে পেলাম যে গত 10 মাসে আওয়ামী লীগের উপরে ক্ষোভের নামে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল, যত স্থাপনা ছিল, মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক আহ, যত বিষয় ছিল, এবং যারা মুক্তিযোদ্ধা বিশেষ করে তাদেরকে, তাদের পরিবারকে অপদস্থ করা, অপমান করা, মারধর করা, মব জাস্টিস করা তাদের উপরে, এই সমস্ত ঘটনাগুলোর প্রমাণ দেয় যে বিষয়টি শুধুমাত্র আওয়ামী লীগ কেন্দ্রিক না। বিষয়টি পরিষ্কারভাবে 71-এর যে পরাজয়, সেই পরাজয়ের 53 বছর পরে প্রতিশোধ নেওয়া। এবং এই জিনিসটি যদি ঘটতে থাকে তাহলে এই কথাগুলোর তো কোনো মানে নেই। যখন সরকার প্রধান বলেন যে একটি গণতন্ত্র, সেই কাজটা আপনার করছে বিএনপি। তারা তো বিএনপি করছে, জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তারা আবার দাবি করে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক। এখন বিএনপি যখনই এই ধরনের কাজ করবে তখন সেগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য তাদের সামনে উপস্থিত থাকছে হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী ফ্যাসিবাদ। তাদের ভাষায় আওয়ামী ফ্যাসিবাদকে তারা প্রতিহত করবে এবং আওয়ামী আমলের যত কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তাদের সবাইকে তারা সরকার বিএনপি সবাই মিলে মব জাস্টিস করেছে, তাদের উপরে মব ভায়োলেন্স করেছে। এখন বিএনপি প্রথম প্রথম আমরা মনে করতাম যে বিএনপি অন্তত মুক্তিযুদ্ধের বিষয়ে তারা সরকারের সাথে একই সুর মেলাবে না। প্রথম প্রথম 2-1 মাস কিন্তু তাই তারা করেছিল। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া বিষয়ে বা সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দেওয়ার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল, সংবিধান ছুঁড়ে ফেলার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল। তো সেটা থেকে মনে হতে পারে যে বিএনপি মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো ছাড় দেবে না। কিন্তু বেসিক্যালি কি দেখা গেল, যখন আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করা হলো তখন বিএনপি একটা প্রতিবেদন দিয়ে বলল যে আমরা এই জিনিসটির জন্য অপেক্ষা করছিলাম। দেশবাসী আজকে পাপ মুক্ত হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এটি আমাদের দীর্ঘদিনের একটি আবেদন ছিল, দাবি ছিল, সরকার সেই দাবিটি মেনে নেওয়া, সরকারকে ধন্যবাদ। তার মানে এটা কি দাঁড়ালো? তার মানে তার দাঁড়ালো যে তারা টোটালি হিপোক্রেসি করছে। এখন যে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে কোনো প্রকার মব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না, তারপরেও যে আজকে যে ঘটনাটি ঘটলো নুরুল হুদাকে নিয়ে, সেটি উত্তর কি দেবেন সেনাবাহিনী? সংশ্লিষ্ট সেনাবাহিনীর যারা অফিসার তারা কি উত্তর দেবেন? মব জাস্টিস তো বন্ধ হয়নি। এই ঘোষণা তো আমরা 2 মাস ধরে শুনে আসছি। সেনাবাহিনী নতুন করে রিকনসিলিয়েট করছে, সেনাবাহিনী নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে, সেনাবাহিনী জনগণের পাশে এসছে, সেনাবাহিনী আর এসব বরদাস্ত করবে না, দ্য ব্লাডি করিডোর, চিটাগাং পোর্ট দেওয়া যাবে না, এসব শুনে আমরা অনেকে আহ্লাদিত হলাম, অনেকে আশার জাল বুনতে শুরু করলাম, এইবার সেনাবাহিনী বোধহয় দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কোথায় কি? তো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুই বানানো, সাজানো, গোছানো, জাস্ট জনগণকে ধোকা দেওয়ার জন্য। কেউ কেউ কখনো মুক্তিযুদ্ধের প্রতি দরদি সাচ্ছেন, কেউ কেউ জাতির প্রতি কর্তব্যপরায়ণ ভাব দেখাচ্ছেন, কিন্তু বেসিক্যালি এই সব জিনিসগুলো একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে, ডিপ স্টেট। ডক্টর ইউনূসের যে গ্রিপ, সেই গ্রিপের ভেতর থেকে এই জিনিসটি পরিচালিত হচ্ছে।
এবং এর থেকে বেশি কিছু বলার নেই। আর কারণ আপনি তো ওখানে বসে ক্ষুব্ধ, আমরা এখানে বসেও ক্ষুব্ধ, কারণ সেনাবাহিনী হচ্ছে আমাদের সর্বশেষ ভরসার স্থল। জনগণের পয়সায় প্রতিপালিত সেনাবাহিনী আমাদের সর্বশেষ ভরসার স্থল। তারা যখন আমাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যে আমরা আর মব ভায়োলেন্স বরদাস্ত করব না, তখন জনগণ আশাবাদী হয়। তখন আপনারা জনগণ মনে দেখুন, করে যে হ্যাঁ, পুলিশ পারছে না, এবার সেনাবাহিনী পারবে। পারছে কই? রাইট। তার 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 মানে কি বোঝা যায় না, মানে নীরবতা যদি সম্মতির লক্ষণ হয়, সেই সূত্রে সেনাবাহিনীর সম্মতিতে এসব হচ্ছে। এখন টেকনিক্যালি অনেক ব্যাপার আছে, টেকনিক্যালি তারা হয়তো বলবে যে আমাদের সামনে ঘটে নাই, আমরা ব্যাপারটি দেখিনি, এটা পুলিশ এবং বিএনপির কেস, বিএনপি কেস করেছে, পুলিশ হ্যান্ডেল করেছে, মব ভায়োলেন্স সংগঠিত হয়েছে, আমরা ওখানে যাওয়ার আগেই ঘটনাগুলো ঘটে গেছে, টেকনিক্যাল অ্যান্সার। জি। কিন্তু বিষয়গুলো তো এটা হারুন না, আর রশিদ, বিষয়গুলো জি, তো ভয়ানক বিষয় এগুলো। হারুন আর রশিদ, এগুলো আমরা দেখেছিলাম যে সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গিয়ে বৈঠক করেছেন। আমরা দেখেছিলাম যে মানে বিএনপির সঙ্গে সেনাবাহিনীর এক ধরনের যেমনই হোক না কেন একটা মিল কোথাও কোথাও আমরা দেখেছিলাম, বিশেষ করে নির্বাচন ডিসেম্বরে হওয়ার প্রশ্নে। এরকম আরো কয়েকটি বিষয় আমরা দেখেছিলাম। তো সেনাবাহিনী আসলে করছে কি, বা বিএনপির ভূমিকাটাই কি? মানে আমি তো এখন আর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে বিএনপি একটি গণতান্ত্রিক দলে আর আছে কিনা, কারণ এ ধরনের মব কাণ্ড তো কোনো রাজনৈতিক দলের কাজ নয়। দেখুন, আমি কয়েকটা জিনিস বলি। প্রথম কথা হলো যে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, বিএনপি, সেনাবাহিনী, জঙ্গি, জামাত সব কিন্তু 5ই আগস্ট এক পক্ষে গেছে, আওয়ামী লীগ তার কিছু সহযোগী দল আরেক পক্ষে। ওই ডিভিশনটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন থেকে যাবে। আর আপনি যদি গণতান্ত্রিক দল বলেন, এটা খুব ভালো করে একটা জিনিস বোঝার, বাংলাদেশের মানুষ এটা চিন্তা করে না বা এই দিকটা ভাবেও না। গণতান্ত্রিক দল, গণতন্ত্র কোথা থেকে আমরা জানি? গণতন্ত্র আমরা জানি ওয়েস্টার্ন ডেমোক্রেসি, যেখানে ইলেকশন হয়। সেই ইলেকশনের মূল ভিত্তি হলো একটা রাষ্ট্রের প্রতিটা মানুষের সমান মর্যাদা থাকবে, যেটা জঙ্গিরাও বলে, ফরহাদ মজহার ইত্যাদি লোকজনও বলে। সমান মর্যাদাটা আপনি শুধুমাত্র রক্ষা করতে পারবেন বাংলাদেশের মতো দেশে একমাত্র অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের মাধ্যমে। সেই ক্ষেত্রে বাংলাদেশের ধরুন যে 4টা বড় দল আছে, আমি যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ধরি, এই 4টা দলের কাগজপত্রে একমাত্র আওয়ামী লীগ হলো ধর্মনিরপেক্ষ দল। বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা তাদের কাগজপত্র সংবিধানে প্রত্যেকে কিন্তু ইসলামিক দল কম বেশি। একটা ইসলামিক দলের সাথে পশ্চিমা বিশ্বের গণতন্ত্র মেলে না। ওই জায়গাগুলো বাংলাদেশে কখনো আলোচনাও হয় না। ফলে সবাই একটা নির্বাচনকে গণতন্ত্র মনে করে। আপনি দেখেন, হামাস কিন্তু নির্বাচিত হওয়া একটা 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 রাজনৈতিক শক্তি ছিল, কিন্তু তারা যেহেতু জঙ্গি, তাদের কারণে আজকে প্যালেস্টাইনিয়ানদের ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ালো। সুতরাং গণতন্ত্রের কথাটা আমরা খুব হালকাভাবে দেখি, আমরা এগুলা বুঝি না আসলে গণতন্ত্র কি। আমরা মনে করি একটা নির্বাচনী গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের মূল ভিত্তি, এটা যেহেতু পশ্চিম থেকে এসেছে, এটার মূল ভিত্তি হলো প্রত্যেকটা মানুষের সমান মর্যাদা, এবং তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের কাগজে যদি অসাম্প্রদায়িকতার কথাটা থাকে, প্রতিটা মানুষের সমান মর্যাদা যদি নিশ্চিত করা যায়, কেবল তখনই সে একটা গণতান্ত্রিক দল হয় এবং তার গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে সে। সেটা কিন্তু বাংলাদেশে নাই। সুতরাং বাংলাদেশে গণতন্ত্রকে আপনি যেভাবে বলছেন যে ওই দলটা গণতান্ত্রিক কিনা, সংজ্ঞা, যথাযথ সংজ্ঞা অনুযায়ী তো তারা কেউ গণতান্ত্রিক না, যতক্ষণ না তাদের পার্টি ম্যানিফেস্টোতে ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকতার কথা থাকবে এবং সকল মানুষের মর্যাদা সমান হবে। সেই দিক থেকে দেখলে আওয়ামী লীগও হয়তো পরিপূর্ণ গণতান্ত্রিক দল না, কিন্তু সেটা হলো মন্দের ভালো। জি, বুঝতে পেরেছি। মঞ্জুরুল হক, আমরা যদি দেখি 5ই আগস্টের পর থেকে, কিংবা ধরেন আমরা যদি বলি সেনাপ্রধান যখন ঘোষণা দিলেন যে আর মব ভায়োলেন্স আর বরদাস্ত করা হবে না, বিরাট এক ঘোষণা তারা দিলেন, হ্যাঁ? সেই ঘোষণার পরে আমরা দেখেছি মমতাজ, সাবেক এমপি এবং সঙ্গীত শিল্পী মমতাজকে আদালত প্রাঙ্গণে তোলার সময়ে ডিম নিক্ষেপ ঘটনা যারা করলো, সেটি হচ্ছে গিয়ে এই, আমি একটু দেখাতে চাই আপনাকে। সেটি ছিল আপনার এই যে দেখাচ্ছি, দেখুন,
এই যে আদালতের উপর মমতাজের উপর আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, মমতাজের উপর ডিম নিক্ষেপ, এটি এই ঘটনাটি, এটার পিছনে ছিল নেতৃত্বে ছিল বিএনপি। তারপরে আমি যদি আপনাকে দেখাই, চট্টগ্রামে যে আবৃত্তি অনুষ্ঠান বন্ধ, শিল্পীকে হেনস্থা করেছিল, হ্যাঁ, এটিরও নেপথ্যে, এটিরও নেতৃত্বে ছিল বিএনপি। তারপরে আজকে যেই সেনাপ্রধান, আরেকটি খুব ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, যুগান্তর একটি সংবাদ করেছে, 3টি নির্বাচন ধ্বংসের অন্যতম কারিগর ঢাকায় থেকেও অধরা 3 সিইসি ও ইসিরা। দেখুন এইটা খুব ইন্টারেস্টিং একটা নিউজ। এটি 23শে জুন যুগান্তর খবরটি প্রকাশ করেছে। এখানে তিন সিইসির, এই যে 3জন সিইসি, তাদের বাসার ঠিকানা পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটি কি ধরনের সাংবাদিকতা? এবং তার পরপরই এই ভায়োলেন্সের ঘটনাটি ঘটলো। একেএম নুরুল হুদার বাড়িতেই আক্রমণটি হলো। জনাব মঞ্জুরুল হক, এটি কি একই সূত্রে এইসব গাথা কিনা? মনে করেন যুগান্তরের মতো পত্রিকাও এর সঙ্গে সংযুক্ত কিনা, কিংবা দায়িত্বশীলতার বিন্দুমাত্র তাদের কাছে আছে কিনা? আপনি এখন যুগান্তর বলুন বা অন্য কোনো কাগজ বলুন, বাংলাদেশের কোনো কাগজ দায়িত্বশীল অবস্থায় নেই। বাংলাদেশের মিডিয়া, প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, কোনো মিডিয়া দায়িত্বশীল পর্যায়ে নেই। এবং মিডিয়া যে চাপে থাকে, এটা সব সরকারের আমলেই চাপে থাকে। চাপে থাকার পরেও কিন্তু মিডিয়া সত্যের কাছাকাছি বলার চেষ্টা করে বা একটা নিরপেক্ষ রিপোর্টিং করার চেষ্টা করে। যে রিপোর্টিংটা দিয়ে তাকে আপনি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবেন না, এরকম এভিডেন্স সহ সে রিপোর্টিংটা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 5 আগস্টের পরে বাংলাদেশের মিডিয়াতে যে অবস্থা হচ্ছে, এটাকে মিডিয়া বলা যাবে না, এটা সংবাদ মাধ্যম না। গণমাধ্যম তো নাই, সংবাদ মাধ্যমও না। এইটা একটা রেজিমের একটা প্রচার মাধ্যম, একটা বিশেষ রেজিমের প্রচার মাধ্যম হিসাবে তারা কাজ করছে। আজকে যুগান্তর বলেন বা অন্য কোনো পত্রিকা বলেন, সব জায়গায় একই অবস্থা। ঘটনাটা হলো যে, আমি আগের জায়গায় ফিরে যাই, যদি মব ভায়োলেন্সটাই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চাবিকাঠি হয়ে ওঠে বা ফৌজদারি মামলার শাস্তি কোর্টে যে দেওয়ার আগেই দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যায়, তাহলে সেখানে যে কোনো পত্রিকা, যে কোনো ব্যক্তি, যে কোনো ইউটিউবার, যে কোনো ফেসবুকার, যে কোনো একজনের বাড়ির ঠিকানা উল্লেখ করে দিয়ে একটা অনির্দিষ্ট মবকে জানিয়ে দিতে পারেন যে দিস এন্ড দিস ব্যক্তি এই করেছিলেন, আওয়ামী লীগ আমলে এই করেছিলেন। এখন যদি আপনি 2008 সালে এই যে আওয়ামী লীগের একটা সময় লগি বৈঠা মিছিল করেছিল আওয়ামী লীগ বিএনপি আমলে, সেই সময় প্রচুর মারামারি হয়েছিল, বেশ কয়েকজন মারা গেছিল। এখন সেই সময়ের যদি কোনো ছবি কেউ প্রকাশ করে দিয়ে বলে যে এই যে লগি বৈঠার যে মিছিল আওয়ামী লীগের, সেই মিছিলে যে ব্যক্তিগুলো ছিল সেই ব্যক্তি অমুক অমুক বাড়িতে থাকেন বা সেই ব্যক্তি অমুক অমুক চাকরি করছেন এখন অমুক অমুক পোস্টে, ডেফিনেটলি পরদিন সেখানে মব হামলা করবে। তো এই যদি দেশের অবস্থা হয়, তাহলে আইন আদালতের কি দরকার আছে আমি তো বুঝি না। 2004 সালে আমরা প্রশ্ন তুলেছিলাম যে যদি র্যাব গঠন করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়, তাহলে আমাদের আদালত কি জন্য বসে আছে? আদালতটি বন্ধ করে দেওয়া হোক, তাই না? ঠিক সেম প্রশ্নটি এখন করা যাচ্ছে এসে 2025 সালে এসে, যে যদি মব ভায়োলেন্স করেই, মব জাস্টিফিকেশন দিয়েই যদি আমাদের আইন আদালত চলে বা মানুষকে যদি ধরা হয়, তার ফৌজদারি বিচার হয়, তার রায় বাস্তবায়ন করা হয়, তাকে মেরে মারা হয়, জুতার মালা গলায় পরানো হয়, সমস্ত কিছু করা হয়, তাহলে আইন আদালতের দরকারটা কি? কোনো দরকার নেই। না, তো এখন আমি প্রথম থেকে যে কথাটি বলে এসেছি, বহুবার আপনার এই অনুষ্ঠানে বলেছি যে বিএনপিতে মোটা দাগে 2টি ভাগ আছে। বিএনপির একটি ভাগ, আমরা যে কথাটি আলোচনা করছিলাম, যে বিষয়টি নিয়ে আফসোস করছিলাম, যে বিএনপি অ্যাটলিস্ট একটা মুক্তিযুদ্ধের দল বা মুক্তিযুদ্ধের ঘোষকের দল, বা জিয়াউর রহমান একজন সশরীরে মুক্তিযোদ্ধা, তিনি একজন সেক্টর কমান্ডার। তো তার বানানো দলটি, তার নেতৃত্বের দলটি মুক্তিযুদ্ধের উপরে আক্রমণকে মুখ বুজে সহ্য করবে এবং সেখান থেকে মজা লুটবে, এটা তো হতে পারে না। তো বিএনপির একটা পক্ষ কিন্তু এই জিনিসটাকে মেনটেন করেছে এ যাবৎকালে। আর একটি পক্ষ, যে পক্ষটি সরাসরি জামাতের সঙ্গে জড়িত, যে পক্ষটি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে, সেই পক্ষটি এর আগ পর্যন্ত, গত 1-1.5 মাস আগ পর্যন্ত সেই পক্ষটি কিছুটা শক্তিহীন ছিল। সেইটি ডক্টর ইউনূস লন্ডন সফর করার পরে, তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করার পরে
তাদের সাথে একটি চুক্তি হওয়ার পরে, লিখিত অলিখিত বিভিন্ন ধরনের চুক্তি হওয়ার পরে সেই শক্তিটিকে এখন কমান্ডিং পজিশনে এসে গেছে। এখন বিএনপির যে শক্তিটি এখনকার অবস্থায় কমান্ডিং পজিশনে এসে গেছে, এই শক্তিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। তো এইটা আমাদেরকে বুঝতে হবে যে বিএনপির যে দুটি শক্তি আছে, তার একটি শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে, একটি শক্তি সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে। তো সেই বিপক্ষ শক্তিটা এখন আপার লেভেলে এসছে, তারা এখন ছড়ি ঘুরাচ্ছে। কারণ কে কে এই শক্তিতে আছে আমরা সেই বিচারে যাচ্ছি না, আমরা স্পষ্ট দাগে দেখতে পাচ্ছি বিএনপি এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনি আর একটু পিছনে যান, চিন্ময় কৃষ্ণদাস প্রভু চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে মামলা করেছিল বিএনপির চিটাগংয়ের স্থানীয় একজন নেতা। বিএনপি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে মামলাটি প্রত্যাহার করেনি। বিএনপির কি উচিত ছিল? যে ওই ব্যক্তিকে দিয়ে মামলাটি প্রত্যাহার করিয়ে তারপর তাকে বহিষ্কার করা বা তাকে শোকজ করা। বিএনপি কিন্তু এই কাজটি করেনি। বিএনপি সেই ব্যক্তিকে শোকজও করেনি, তাকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু মামলা প্রত্যাহার করেনি। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা চলুক, কিন্তু আমরা লোক দেখানোর জন্য আমাদের ওই ব্যক্তিকে দল থেকে বের করে দিলাম। এবং এই যে প্রেসিডেন্টকে যে বের করে দেওয়া হবে না বা বিএনপির সম্মতি ছিল না, সেটাও কিন্তু বিএনপির স্বার্থে, জাতির স্বার্থে না। কারণ বিএনপি জানে ওই সময় প্রেসিডেন্টকে বের করে দেওয়ার পরে প্রফেসর ইউনূস বিএনপিকে একটা পয়সা দিয়েও আর গুনবেন না। বিএনপিকে এখন যেটুকু মর্যাদা দিচ্ছেন প্রফেসর ইউনূস, প্রেসিডেন্ট চলে গেলে প্রফেসর ইউনূস সেই জায়গাটি দখল করতে পারলে বিএনপিকে এক পয়সাও দিয়ে গুনবেন না। এবং সেই জন্য বিএনপি ওই সময়টার জন্য প্রেসিডেন্ট চুপ্পুর পদত্যাগ বা তার বহিষ্কার এই জিনিসটির পক্ষে ছিল না। আজকে যদি এরকম কোনো একটি ঘটনা ওঠে, আজকে যদি সরকারের পক্ষ থেকে আবার দাবি ওঠে প্রেসিডেন্ট চুপ্পুকে সরিয়ে দেওয়া হোক, আপনি লিখে রাখতে পারেন বিএনপি সম্মতি দেবে। তাহলে তাহলে মানে প্রশ্নটি আপনার কাছে রাখছি, তাহলে লন্ডনে বৈঠকের সমঝোতাটা আসলে কি নিয়ে হলো? এই প্রশ্নটির উত্তর আপনি আমাকে দিবেন, কিন্তু আমি যেতে চাই একটু হারুন আল রশিদ আপনার কাছে। সেটি হচ্ছে যে দেখুন, একটা নির্বাচন হবে, এটা আমরা ভাবতে পারি, হবে কি হবে না ওই বিতর্কে এখন আপাতত না যাই। তো বিএনপি শুরু থেকেই যে মব করে আসতেছে, আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম মবটা আসলে কারা করছে, কারা এর পেছনে আছে। খুব সুন্দর করে মঞ্জুরুল হক বলেছেন যে বিএনপির যে অংশটা স্বাধীনতা বিরোধী শক্তি, মানে বিএনপির তিনটি ধারার যে ধারাটি ওই রাজাকার কিংবা জামাতিদের অংশ বা মুক্তিযুদ্ধের বিপক্ষের অংশ, সেই ধারাটি এখন উপরে এসেছে। এটার মধ্যে আপ ডাউন আমরা দেখছিলাম। এখন তারা এই মব ভায়োলেন্স করার আগে কি তারা বুঝতে পারছে যে আসলে নির্বাচনে যদি হয়, আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে, আসলে তাদের তেমন কোনো অবস্থা থাকবে না দেখেই তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচন কমিশনকে কুক্ষিগত করতে চাইছে। আজকে প্রধান নির্বাচন কমিশনার সাবেক নুরুল হুদাকে এই মব ভায়োলেন্সের শিকার করে তারা কি আসলে নির্বাচন কমিশনকে হুমকি দিল কিনা, এই প্রশ্নটি আমি তুলছি। তার সঙ্গত কারণ আছে। কারণ হচ্ছে কি, আপনারা জানেন যে এনসিপি যে নতুন ছাত্রদের দলটি, তারা তাদের প্রতীক নির্বাচন করেছে এই যে শাপলা, যেটি ক্ষমতার প্রতীক, প্রভাবের প্রতীক, প্রধান উপদেষ্টার ক্ষমতার প্রতীক হচ্ছে গিয়ে শাপলা, আপনারা জানেন, রাইট? আপনি আরো জানেন যে আমাদের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে গিয়ে শাপলা। এগুলি কিন্তু আমাদের ক্ষমতার এবং প্রভাবের প্রতীক, একটি রাষ্ট্রীয় ক্ষমতা প্রভাবের প্রতীক। এখন এই শাপলা প্রতীক এই এনসিপি কে দেয়া হোক, মানে সেই হুমকিটা বিএনপি ডিফারেন্ট ভাবে দিল কিনা? দেখুন, বিএনপি, এনসিপি, ইউনূস এদের মধ্যে যা কিচ্ছু হচ্ছে সেটা হলো আসলে একটা গোষ্ঠীর মধ্যে অন্তর্কোন্দল। সেই অন্তর্কোন্দলে ইউনূস চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক, ইউনূস চায় তার জামাত, এনসিপি এরা ক্ষমতায় আসুক। সুতরাং এদের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব চলতে থাকবে। এখন পর্যন্ত আমরা যা দেখছি এটাই যে শেষ আমি সেটা বলবো না। আর বিএনপির রাজনীতিতে খুব একটা পরিপক্কতা এখন পর্যন্ত দেখাতে পারেনি। বিশেষ করে ওনারা যে লন্ডন বৈঠক করেছেন, তারা ইউনূস কিন্তু রাজনীতিটা ডমিনেট করছে, এনসিপির সন্ত্রাসীরা বাংলাদেশের রাজনীতি ডমিনেট করছে। কারণ হলো দেখেন, 2 দিন আগে বিএনপি বলেছিল যে খলিলুর রহমানকে যেতে হবে, হ্যাঁ, আরো 2 জন উপদেষ্টাকে। ইউনূস কিন্তু তাদের কোনো দাবি মানেনি। উপরন্তু ইউনূসকে কি করলো, খলিলকে পাঠালো তারেক রহমানকে রিসিভ করার জন্য লন্ডনে।
সেখানে এটা আপনি যদি দেখেন, এটা পরিপূর্ণভাবে তাকে একটা অপমান করেছে, তারেক রহমান সেই অপমান সহ্য করেছে। এখন এগুলোর মধ্যে ইউনূস, তারেক রহমান, এদের মধ্যে কি ধরনের সমঝোতা হয়েছে আমি জানি না। বাংলাদেশে দুইটা পক্ষ সুস্পষ্ট হয়ে গেছে 5 আগস্ট। এই দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করবে, ডমিনেট করবে আলটিমেটলি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কারণ হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেই ধরনের আপনার চেতনায় বিশ্বাস করে বা করার সুযোগ আছে তাদের, বা আগ্রহ আছে, সেটা হলো একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন, যেটা হলো পৃথিবীর স্রোতের মুখী একটা জিনিস। সুতরাং আপনি আজকে যা দেখছেন এর মধ্যে যত মব হোক ইত্যাদি হোক, সবকিছুর দায়িত্ব কিন্তু ইউনূসের। যদিও বিএনপির লোক মব করছে, দায়িত্ব কিন্তু ইউনূসকে নিতে হবে, কারণ ইউনূস আছে দায়িত্বে। সো এগুলো নিয়ে খুব বেশি আমি কিছু আসলে আলাপ করার দেখি না। তো আপনার যে আমার মঞ্জুরুল হক, উনি আমার খুব প্রিয় আলোচক, আপনারা চালিয়ে যান, আমার আরেকটা কাজ আছে, আমি যাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আরেকবার আমাকে ডাকবেন, জয়েন করব। ধন্যবাদ। নিশ্চয় আপনাকে আপনার কাছে আরো অনেক কিছু বিষয় আমার জানার ছিল। জনাব হারুন আমি আরেকদিন জয়েন করবো, আমার আসলে আরেকটা যে জায়গায় আমি কথা বলেছিলাম ভুলে গিয়েছি। থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক আপনিও ভালো থাকুন। শুভকামনা। মঞ্জুরুল হক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকুন সবাই। ভালো থাকুন। মঞ্জুরুল হক ভাই, আমরা যদি দেখি যে বিএনপির পেছনে আসলে কারা রয়েছে, আপনি শুধুমাত্র স্বাধীনতা বিরোধী শক্তির কথা বললেন, বিএনপির পেছনে রয়েছে মানে বিএনপির রাজনীতির পেছনে যদি আমরা দেখি বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র। আমরা এই কিছুদিন আগে যে মেজর ডালিমের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সেখানে তিনি বলেছেন যে সেই মুক্তিযুদ্ধের সময়ই তারা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিল। এটি জিয়াউর রহমানের নাম দিয়ে মেজর ডালিম দাবি করেছেন, রাইট? এই বিএনপির পেছনে 10 ট্রাক হত্যা মামলা রয়েছে, এই বিএনপির পেছনে 21 আগস্ট গ্রেনেড হামলা রয়েছে। এত কিছুর পরেও আজকে যখন যখন মানে তারা একটা ত্রাসের রাজত্ব করছে, আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপির দিকে মানুষ তাকিয়েছিল বা আছে, কিন্তু তারা গত 10 মাসে যেভাবে করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, লুটপাট, চাঁদাবাজি, মারপিট, ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা কি জানে নির্বাচনে তারা কতটুকু ভোট পাবে? এতখানি আত্মবিশ্বাসী তারা কেমন করে হয়? এটা আত্মবিশ্বাসের জায়গা না, এটা হলো আসলে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন একটা ব্যাপার। তারা ফাঁকা মাঠ পেয়েছে, তারা গোল দিচ্ছে। 16 বছর তারা বঞ্চিত ছিল রাষ্ট্র ক্ষমতা থেকে। এখন ক্ষমতায় না যেয়েও নির্বাচন ছাড়াই রাষ্ট্র ক্ষমতার একটা অংশ তারা এখন এনজয় করছে। সেইটার থেকে তাদের যে বহিঃপ্রকাশটা ঘটছে, তাদের ক্ষমতার বিচ্ছুরণ আমরা দেখতে পাচ্ছি। এখন ঘটনা হলো বিএনপির অতীত যদি আমি স্থগিত করে রাখি, অতীত তো অনেক কলঙ্কজনক অতীত রয়েছে বিএনপির, সেগুলো আমি সব বাদ দিয়ে রাখি। বিএনপির বর্তমান যে অবস্থাটা আছে, এই বর্তমান অবস্থায় যদি এভাবে চলতে থাকে, বিএনপি সবচেয়ে বড় মারাত্মকভাবে প্রতারিত হবে। ডক্টর ইউনূসের কাছে বা এনসিপির কাছে বা জামাতের কাছে বিএনপি ভীষণভাবে প্রতারিত হবে। এই প্রতারিত হওয়ার আগ পর্যন্ত আপনি বিএনপিকে কোনোভাবে এই জায়গা থেকে সরিয়ে আনতে পারবেন না, কোনোভাবেই সরিয়ে আনতে পারবেন না। বিএনপি সরবে না। তো বিএনপি তখনই শুধুমাত্র সরবে যখন সে বুঝতে পারবে যে সে প্রতারিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু বুঝতে পারছে না। এখন পর্যন্ত বিএনপি স্বপ্ন দেখছে যে প্রায় 150 থেকে 200 আসন তারা পাবে, আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হবে, ফাঁকা মাঠে তারা গোল দেবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং বিএনপি আবার দীর্ঘদিন দেশ শাসন করবেন। 2006 সালের পরে আবার বিএনপি ক্ষমতায় এসে দীর্ঘদিন দেশ শাসন করবে। তাদের এই যে স্বপ্ন, এই স্বপ্নটা যখন হোঁচট খাবে, এই সরকারের বিভিন্ন ষড়যন্ত্রে বা আন্তর্জাতিক খেলোয়াড় যারা আছেন তাদের বিভিন্ন বুটির চালে যখন বিএনপি এই জায়গাটা থেকে প্রতারিত হবে, তখনই শুধুমাত্র বিএনপির বোধোদয় হবে যে তারা ভুল করেছে। এর আগ পর্যন্ত হবে না। আপনি যে আমরা আশা স্বপ্নের করেছিলাম। কথা বলছেন, আপনি যে বিএনপির যে স্বপ্নের কথা বলছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, তারা দীর্ঘদিন শাসন করবে, হ্যাঁ, এইটা কি লন্ডনে সমঝোতা হয়েছে এরকম? বা হ্যাঁ, এইরকম লন্ডন। এরকম এরকম স্বপ্ন লন্ডনে দেওয়া হয়েছে এরকম? হ্যাঁ, ডেফিনেটলি লন্ডনে যদি প্রফেসর ইউনূসের কাছ থেকে তারেক রহমান এরকম কোনো আশ্বাস না পেয়ে থাকেন, তাহলে ডিসেম্বরের নির্বাচন চেঞ্জ হয়ে এপ্রিলে যাচ্ছে, এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে আসছে, বিএনপি কোনো কথা বলছে না। করিডোর নিয়ে যে বিএনপি প্রতিবাদ জানিয়েছিল সেটা নিয়ে বিএনপি কথা বলছে না। চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপি প্রতিবাদ জানিয়েছিল, সেটা নিয়ে কথা বলছে না কেন? নিশ্চয়ই তারা কোনো
প্রতিশ্রুতি পেয়েছে, সেই প্রতিশ্রুতির কারণে তারা সরকারের সঙ্গে একই সুরে কথা বলছে। আমরা আশা করেছিলাম কোনটা? আমরা আশা করেছিলাম, সাধারণ জনগণরা আশা করেছিল যে আওয়ামী লীগকে হটিয়ে যে সরকার ক্ষমতায় এসছে, এই সরকারের যে অজনপ্রিয় সরকার সেটি প্রমাণিত হয়েছে। এই সরকার যে দেশ শাসনে ব্যর্থ হয়েছে সেটি প্রমাণিত হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, বিদেশ থেকে টাকা ধার করে এনে চালাতে হচ্ছে। এই অবস্থায় বিএনপি যেটা করতে পারতো গণতান্ত্রিক শক্তি হলে, সেটা হলো আওয়ামী লীগের সঙ্গে একটি আঁতাত করে, আওয়ামী লীগের সঙ্গে একটি জোট করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারতো, আওয়ামী লীগকে রিফর্ম করতে পারতো। আওয়ামী লীগের আগেকার যে ভাবমূর্তি সেটাও আওয়ামী লীগ নিজে চেঞ্জ করতো। বিএনপিও এগিয়ে এসে তার একটা গণতান্ত্রিক চরিত্র প্রকাশ ঘটাতে পারতো। এই দুইটি শক্তি যদি এক হতো, তাহলে বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগ জিতুক, বিএনপি জিতুক, যেই জিতুক বা যেই পরাজিত হোক, অন্তত মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা এই বিষয়গুলো কালিমালিপ্ত হতো না, এই বিষয়গুলো সংকটে পড়তো না। কিন্তু আনফরচুনেটলি সেটা ঘটেনি। সেটা না ঘটার কারণে এখন বিএনপিকে আওয়ামী লীগ বিরোধিতা করার জন্য ওই যে জামাত শিবির বা অন্যান্য দলের যা ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যে মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ, সেই আক্রমণটার সাথে বিএনপিকে একই সুরে কথা বলতে হচ্ছে। এখন এখন ধরেন যেইভাবে করে বাংলাদেশে একটা বিপ্লব সংগঠিত করতে চাইছে তারা, হ্যাঁ, তো সেটা যদি করতে চায়, বিএনপি রাজনীতি কি থাকে? না, কিছুই হবে না। বিপ্লব বিপ্লব কিছুই হবে না। জুলাই মাসে জুলাই ঘোষণা যখন তারা দিতে চাইবেন, তখন তখনকার পরিস্থিতি যেটা হবে সেটা সামলানোর ক্ষমতা বিএনপিরও নেই, সেটা প্রফেসর ইউনূসেরও নেই। কি ঘটতে যাচ্ছে এটা আমরা এখনো জানি না, তবে এইটুকু জানি যে জুলাই ঘোষণা হওয়া মানে হচ্ছে সংবিধান বাতিল হয়ে যাওয়া, সংবিধান স্থগিত হয়ে যাওয়া, এবং সংবিধান স্থগিত হয়ে যাওয়া মানে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর যে পদ, সাংবিধানিক পদ, সেইটি অকার্যকর হয়ে যাওয়া, এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে পদ, সেটিও সাংবিধানিক পদ, সেটিও অকার্যকর হয়ে যাওয়া, তাকে যখন তখন বাদ দেওয়ার একটা অজুহাত তৈরি হওয়া। এই জিনিসগুলো এই যখন ঘটতে অজুহাত, শুরু করবে, জি শুনুন, তখন কোন পক্ষ কিভাবে কি রিয়াক্ট করবে সেইটি আপাতত বলা যাচ্ছে না। তবে জুলাই মাসে এরকম ঘটনাগুলো ঘটতে থাকবে। জি, মানে ভালো কিছু হওয়ার কোনো চান্স নাই। না, ভালো কিছু হওয়ার সুযোগ নেই। দেখুন, মঞ্জু ভাই, আমি যদি আপনাকে দেখাই, আপনি দেখেছেন এটি, মানে আমি বলছিলাম যে এটি বারবার আমাদের দেখা উচিত, যে আমরা জাতিগতভাবে কত নিকৃষ্ট একজন সিইসি, হ্যাঁ, তাকে আমরা কিভাবে করে অপদস্থ করছি। এটি তো তাকে, প্রথম না, এর আগেও আমরা কুমিল্লাতে, নোয়াখালীতে দেখেছি হ্যাঁ, একজন বিভিন্ন জায়গায়, মুক্তিযোদ্ধাকে হ্যাঁ, জুতার মালা পরিয়ে রাইট, তাকে ঘুরিয়ে নিয়ে বেড়া হচ্ছে। উনি রাইট, একদিনের জন্য বাড়িতে এসেছিলেন। রাইট। এখন এই ঘটনাটা, এই যে যেই লোকটি এই ঘটনাটি ঘটাচ্ছে, আপনি একটু দেখুন, হ্যাঁ, যে এই ঘটনাটি ঘটাচ্ছে, আমি একটু জায়গাটা স্টিল করে দিতে চাই। এই ব্যক্তিটি হচ্ছেন গিয়ে, এই ব্যক্তিটির নাম হচ্ছে গিয়ে আপনার মোজাম্মেল আলী ঢালি। মোজাম্মেল আলী ঢালি ওনার নাম, আমি আপনাকে দেখাই। এই হচ্ছে মোজাম্মেল আলী ঢালি, ঠিক আছে? তিনি, এই যে, তিনি বিএনপির, দেখতে পাচ্ছেন? তো তাকে যদি আমি এখানে বসে আইডেন্টিফাই করে ফেলতে পারি, তো বাংলাদেশের থানা পুলিশ তারা কি কাজ করে? থানা পুলিশ কি করবে? থানা পুলিশের একজন পুলিশ, সরকার কি করে? সরকার, জি, একজন বলুন। একজন পুলিশকে আমরা জানলাম যে গত পরশুদিন তাকে চাকরিচ্যুত করা হয়েছে। জুলাই জুলাই অভ্যুত্থানের সৈনিকদেরকে মারধর করতে চেয়েছেন তিনি, সেই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তো এটা তো আমরা জানি। আপনার নিশ্চয়ই মনে আছে যে আগস্ট মাসের যখন মেহেরপুরের আম্রকাননে যে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ছিল, যেখানে এই পাক সেনাদের সমস্ত পাক সেনাদের এবং মুক্তি সেনাদের মুরাল ছিল, মূর্তি ছিল, ভাস্কর্য ছিল, সেই জায়গাটায় আহ পাক সেনাদের ভাস্কর্যগুলো কিন্তু ভাঙা হয়নি, সমস্ত মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যগুলোকে ভাঙা হয়েছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে যারা এই কাজটি করছে তারা সরাসরি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি, এবং স্বাধীনতার সময় তাদের উপরে যে
তারা যে পরাজিত হয়েছিল সেই পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। তো এইটি যখন সারা দেশের সুশীল সমাজ মেনে নেয়, বিচার বিচারালয় থেকে শুরু করে আইন প্রণয়ন থেকে শুরু করে সরকারের যে প্রধান তিনটি বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, তিনটি বিভাগের লোকজন, তিনটি বিভাগের হর্তাকর্তারা যখন এইসব বিষয়গুলোকে মেনে নেয়, তখন সাধারণ জনগণের কিচ্ছু করার থাকে না। সাধারণ জনগণের তখন আফসোস করা ছাড়া আর কিছু করার থাকে না। আর একটি করার থাকে সাধারণ জনগণ, সেটা হচ্ছে আল্লাহর কাছে দেওয়া, যে সৃষ্টিকর্তার কাছে বিচার দেওয়া যে হ্যাঁ আমাদেরকে রক্ষা করুন। আমাদের তার রক্ষা করার আর কেউ নেই। আমাদের সেনাবাহিনী যখন আমাদেরকে আহ, এই মব ভায়োলেন্স থেকে রক্ষা করতে পারছে না, পুলিশ তো পাচ্ছে না, সেটা অনেক আগে থেকেই পাচ্ছে না জি, এবং করছেও না। দেখুন এখন এখন যে পুলিশ আছে সে পুলিশ করবেও না। কিন্তু সেনাবাহিনীর যে উপরে মানুষের আস্থা ছিল, তারাও যখন সেটি করতে পারছেন না বা করছেন না, তাহলে আমাদের নিয়তির উপরে দোষ চাপানো ছাড়া এবং ভাগ্যের উপরে দোষ চাপানো ছাড়া তো কোনো উপায় নেই। আর ওই আল্লাহর কাছে আবেদন করা, আমাদেরকে রক্ষা করুন। জি, মঞ্জু ভাই, এই যে ধরেন এই ৩ জন সিইসি তাদের তারা স্বৈরাচারের দোসর, তারা এখনো অধরা। যুগান্তর এরকম রিপোর্ট করেছে। আপনি ব্যাখ্যা করেছেন, হ্যাঁ? কিন্তু আপনি আমাকে বলুন, এই ৩ জনই কি তাইলে এই মানে একটা নির্বাচন কমিশনের সরকারের বাইরে গিয়ে কিছু করার এখতিয়ার কি আছে? নাই। কিন্তু এর না, আগে এখন যে এখন এর আগের এখন যে আপনি সিইসিরা ছিলেন, এম এ আজিজ বলেন, আগের ধরেন বিএনপি আমলে যেই ভুয়া নির্বাচনগুলো হয়েছে, বিএনপি আমলে যেভাবে করে, আমি তো তখন নির্বাচন কমিশন বিট কভার করতাম, আমি নির্বাচন বিটের রিপোর্টার ছিলাম তখন বিএনপির আমলে, রাইট? তখন যেভাবে করে পুরো সিস্টেমটাকে করাপ্টেড করা হয়েছে, এর আগে কোনোদিন এতখানি করাপ্টেড করা হয়নি। এটা দায়িত্ব তাহলে হ্যাঁ, বিএনপিকে নিতে হবে। না, এখন ধরুন যে যে তিনজন সিইসির বিরুদ্ধে কথা উঠছে যে তাদের আমলের নির্বাচন, এটা এটা কিছুদিন আগে উঠেছিল। এনসিপি থেকেই দাবি উঠেছিল যে আওয়ামী লীগ আমলের 3টি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে এবং সেই 3 নির্বাচনকে বাতিল ঘোষণা করে সেই 3 নির্বাচনের পেছনে যারা ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তো আজকে সেটাই বিএনপির এই ঘটনা, বিএনপির করা মামলা থেকে সেই ঘটনাটা ঘটা শুরু হয়েছে। এখন ধরুন যদি প্রশ্ন করা হয় যে বিএনপি এই 3টি নির্বাচনের একটি নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিএনপির যে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব অংশগ্রহণ করেছিলেন, তাহলে কি সেই নিষিদ্ধ নির্বাচনে ফখরুল ইসলাম সাহেবের বিরুদ্ধেও কি মব জাস্টিস হবে? যদি ওই 3 সিইসির বিরুদ্ধে হয়, তাহলে সেই সিইসির আন্ডারে যে ফখরুল ইসলাম সাহেব ও বিএনপিও যে নির্বাচন করেছিলেন, যারা যারা নির্বাচিত হয়েছিলেন, তারাও কি ওই শাস্তির আওতায় আসবে? রাইট, আশা তো উচিত। রাইট। এখন আপনি আমারে বলেন একটু, ধরেন বিএনপি কি বুঝতে পেরেছে যদি কোনোভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয় আর আওয়ামী লীগ যদি কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বিএনপি নির্বাচনে জিততে পারবে না, এমন একটা জায়গা থেকে কি তারা মানে আওয়ামী লীগ নিধনে উঠে পড়ে লেগেছে কিনা? না, তারা বিএনপি মোটামুটি নিশ্চিত যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে পারছে না। যে কোনো ভাবে হোক আওয়ামী লীগকে ঠেকানো হবে। সেটা আমেরিকা বলুক, রাশিয়া বলুক, চীন বলুক, ভারত বলুক, যত যাই বিদেশি রাষ্ট্ররা বলুক, তাদেরকে বলা হবে যে না, একটি কনভিক্টেড দল নির্বাচনে আসতে পারে না এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের সেরকম কোনো সুযোগ নেই। এটি সরকারের কোনো বিষয় নয়, নির্বাচন কমিশনের বিষয়। তো নির্বাচন কমিশন তো আওয়ামী লীগের নিবন্ধনই বাতিল করে দিয়েছে। সুতরাং আওয়ামী লীগকে যদি সরকার বলে যে না, আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি, কিছু কর্মকাণ্ড স্থগিত করেছি, দল নিষিদ্ধ করিনি, কিন্তু সিইসি মানে নির্বাচন কমিশন যখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে, তার মানেটা হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচন আসতে পারছে না। সুতরাং এটি বিএনপি কনফার্ম যে আওয়ামী লীগ আসছে না, তারা ফাঁকা মাঠে গোল দেবে। তারপরেও যদি তাদের বিএনপির যদি মনে হয় যে আওয়ামী লীগের উপর অত্যাচার করতে হবে বা এনসিপির যদি মনে হয় যে গত 3টি নির্বাচনকে বাতিল করতে হবে, তাহলে গত 3টি নির্বাচনের অধীনে যত লোক সংসদ সদস্য হয়েছিলেন তাদের সবাইকেই তো শাস্তির আওতায় আনা দরকার। সেখানে 10 জন যদি বিএনপির হয়, সেই 10 জনকেও শাস্তির আওতায় আনতে হবে। আইন কিন্তু তাই তাই আপনার কি বলে। মনে হয় তাহলে যা কিছু করছে বিএনপি সেটা হচ্ছে খালি মাঠে গোল দেওয়ার জন্যই করছে? হ্যাঁ, ডেফিনেটলি করছে, খালি মাঠে গোল দেওয়ার জন্য করছে এবং যত দ্রুত এই মাঠটি খালি থাকে, গোলটা দেওয়া হয়ে গেলে তারপরে আওয়ামী লীগ আবার সিদ্ধ হোক, আবার ফিরে আসুক, না আসুক তাদের আর কোনো সমস্যা নেই। তারা ক্ষমতায় চলে গেলে তারপর যেটা ঘটবে ঘটবে।
এবং ইউনূস সাহেব বিএনপি এবং জামাত দুজনের যে কোনো একটা দল ক্ষমতায় চলে গেলে ইউনূস সাহেব এখান থেকে চলে যাবেন, তিনি বলেইছেন যে আমি টুপ করে চলে যাব। জি, কিন্তু বিএনপি কি বুঝতে পারছে যে মানুষ তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এইসব মানুষের কর্মকাণ্ডের দরকার নেই তো এখানে, আপনি মানুষকে কেন আনছেন? মানুষ থাকলে তো ভোট হবে, ভোট হলে তো মানুষ হবে, ব্যাপারটা তো ভোট পর্যন্ত যাবে না, ইলেকশন তো হবে না। যদি ইলেকশন হয়ও সেইটি হবে হচ্ছে অদ্ভুত টাইপের এক ধরনের ইলেকশন, সেখানে ভোটার দরকার নেই। এই যে এনসিপির একজন নেতা বলছেন যে 300 আসনকে বাড়িয়ে 400 করা হবে, 400-এর ভিতরে 300 আমরা পাবো, কিসের জন্য বলছেন? এগুলো তো ভোট দরকার নেই, নিয়ে নেওয়া হবে, বন্টন করা হবে। তো সেটা যদি হয় তাহলে তো বিএনপির সমস্যা নেই। ভোট যদি টেবিলে ভাগাভাগি হয় তাহলে তো কারো কোনো সমস্যা নেই, নিজেরা নিজেরা ভাগাভাগি করে নেবে। তাহলে আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগের কিছু করার নেই, জনগণের কিছু করার নেই, জনগণকে এগুলো মাথা পেতে নিতে হবে। ভেরি স্যাড, বাট কিছু করার নেই। আচ্ছা মঞ্জু ভাই, আরেকটি বিষয় আপনাকে একটু জিজ্ঞেস করি। আপনি জানেন যে কালকে সেনাপ্রধান দরবার ডেকেছে? আগামীকাল? জি। আমি জানি না, এটা শুনিনি এখনো। ও আচ্ছা, কালকে আগামীকাল সেনাপ্রধান দরবার ডেকেছেন। এটা খুবই গোপনীয়ভাবে দরবারটি হচ্ছে। সকাল 10টায় দরবারটি বসার কথা। আপনি জানেন গত মাসেও দরবার তারা ডেকেছিল, সেখানে কয়েকটি সুনির্দিষ্ট বিষয় এসেছে। কেন তিনি এই দরবারটি ডেকেছেন খুব স্পষ্ট ধারণা এখন পর্যন্ত আমি পাইনি। তবে যেটি ধারণা করা হচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে এবং বর্তমান দেশের পরিস্থিতিতে সেনাপ্রধানের কি করা উচিত হবে এরকম কয়েকটি বিষয় নিয়ে তিনি হয়তো তার কর্মকর্তা এবং সহকর্মীদের সঙ্গে কথা বলবেন এই দরবারে। আমি আশা করব আপনি কালকে একটু খোঁজ নেবেন যাতে করে দরবারে কি হলো এটি সম্পর্কে আমরা জানতে পারি এবং আমি আমার দর্শকদেরকে জানাতে পারি। আমি এটুকু নিশ্চিত যে কালকে একটি দরবার ডাকা হয়েছে এবং অত্যন্ত গোপনে দরবারটি হচ্ছে। এইবার আমি শেষ করব। এই যে কে এম নুরুল হুদা, আমার না সত্যি আমি অত্যন্ত আজকে সংক্ষুব্ধ, বিব্রত, দারুণ কষ্ট হচ্ছে আমার যে প্রধান নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক পদ, বাংলাদেশে ঠিক মতো নির্বাচন হয়নি। এটি এটি হচ্ছে গিয়ে আপনার কি বলবো, সব দলেরই দায় আছে এখানে। বিএনপির আমি তো বলবো বিএনপি সবচেয়ে বেশি দায়। না, আমি খুব বেশি আশ্চর্য হচ্ছি না। আপনি ক্ষুব্ধ হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন, আমি ক্ষুব্ধ হচ্ছি না, আশ্চর্য হচ্ছি না। আমি ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছি এই জন্য যে রাষ্ট্রের সর্বোচ্চ পদ হচ্ছে মহামান্য প্রেসিডেন্ট, এবং সেই প্রেসিডেন্টের নামের আগে মহামান্য যোগ করা হচ্ছে আদালত কর্তৃক নির্দেশিত। সেই নির্দেশটি কিন্তু এখন পর্যন্ত বলবৎ, সেটি কিন্তু খারিজ হয়নি। সেই নির্দেশটি বলবৎ থাকার পরেও যখন প্রেসিডেন্টের নামের সাথে একটি চতুষ্পদী প্রাণীর নাম জুড়ে দিয়ে তাকে বিশ্রীভাবে গালিগালাজ করা হয় এবং তারপরেও তার কোনো শাস্তি হয় না, তার কোনো শোকজ, তাকে কেউ শোকজ করে না, তাকে কেউ ডাক দিয়ে জিজ্ঞেস করে না আপনি এই অধ্যত্ব কোথায় পেলেন, বা তার কোনো শাস্তিও হয় না। সুতরাং সেই দেশে এভরিথিং ইজ পসিবল। আপনি সিইসির কথা বলছেন, সাংবিধানিক পোস্ট, সিইসির থেকে অনেক বড় পোস্ট না প্রেসিডেন্টের পোস্ট, রাষ্ট্রপ্রধান। সেই রাষ্ট্রপ্রধানের পোস্টে কি হয়েছে? রাষ্ট্রপ্রধানকে কে কোন ভাষায় সম্বোধন করে গত 10 মাসে? কোন প্রতিকার হয়েছে? আদালত থেকে তো সুমোটো রুল জারি হতে পারে যে রাষ্ট্রপ্রধানকে অসম্মানিত করা এটি আদালত অবমাননার শামিল হতে পারত, তো এটি হয়নি। সুতরাং অবাক হবেন না, আমি অবাক হচ্ছি না। আরেকটি বিষয়, প্রথম থেকে তারা এই ধরনের মানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে তারা নাম দিত ছাত্র জনতা। হ্যাঁ, তো এখন তো তারপরে একটা ভাব আসলো যে এনসিপির যে জঙ্গিগুলো আছে হয়তো তারা করছে, কিন্তু এখন তো ধীরে ধীরে খোলস পাল্টে, মানে খোলস একেবারে উন্মোচিত হয়ে আসলো দিবালোকের মতো যে এগুলি করছে বিএনপি। শুধু বিএনপি না, সবাই মিলে করছে। এখানে বিএনপি করছে, জামাত করছে, শিবির করছে, এনসিপি করছে, সবাই করছে, সাধারণ মানুষও করছে। এখন ছাত্র জনতার নাম দেওয়ার সুবিধাটা হলো যে এইটা কারো নির্দিষ্ট কারোর উপরে না দিয়ে সবার উপরে চাপিয়ে দেওয়া যায়। পুলিশ যেমন একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে
সরি, আপনি আপনি মানে কমেন্টটা শেষ করুন যে ছাত্র জনতা নাম দিয়ে খুব সহজে চালানো যায়, তারপর? সহজ চালানো যায়, যেমন ধরেন আপনার পুলিশ যে মানে আহ, নামবিহীন যে শত শত মানুষের নামে মামলা দেয় কোন একটি ঘটনায়, অজ্ঞাতনামা 500 জনের বিরুদ্ধে মামলা দেয়। এটা কেন দেয়? কারণ কাউকে তো নির্দিষ্ট করতে পারেনি, এবং যখন প্রয়োজন হবে তখন যে ব্যক্তিকে ধরা হবে সেরকম একাধিক ব্যক্তিকে ধরে ধরে সেই মামলার ভিতরে, সেই নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক সেরকম আপনার যখন সাধারণ জনতা বা তৌহিদি জনতা এই নামটি দেওয়া হয়, তখন কোনো পার্টি এই দায়িত্বটা স্বীকার করতে বা বাধ্য থাকেন। পার্টির উপর যে পড়ে না এটি, যে তৌহিদি জনতা করেছে বা সাধারণ জনতা করেছে, বিক্ষুব্ধ সাধারণ জনতা। রাইট। তা বিক্ষুব্ধ সাধারণ জনতা হলে আপনি আর এই ক্রিমিনালকে ধরতে পারবেন না। রাইট। কারণ ক্রিমিনাল তখন একজন না, ক্রিমিনাল তখন বহু বচন। রাইট, কিন্তু দিনে এখন 10 মাস বসে আপনি একই তরিকায় অন্যায় করে যাবেন, সেটি 10 মাস বসে তো আর মানুষের চোখে ধুলো দিয়ে রাখতে পারবেন না। এই যে না, আমি মানুষ দেখেন হ্যাঁ, এই ব্যক্তি মানুষের চোখে তো, মানুষের চোখে ধুলো দেওয়ার দরকার নাই তো, মানুষের চোখে ধুলো তো অলরেডি পড়ে গেছে। মানুষ কিছু করতে পারছে না। তো মানুষ যখন কোনো প্রতিকার করতে পারছে না, তখন মানুষের চোখে ধুলো দেওয়া হলো না বালি দেওয়া হলো, কিচ্ছু যায় আসে না তো। তারা তো করে ফেলছে, এটা করতে পারছে। তো যেহেতু মঞ্জু তারা ভাই, করতে আমরা পারছে, ভুলে যাই জনগণই সকল ক্ষমতার উৎস। হয়তো তারা ডেইলি তাদের ক্ষমতাটি দেখায় না, তারা ওই একবার সেইটাই। 5ই আগস্ট দেখিয়ে দেয়, তারা একবার ওই যে এরশাদ সরকার যেরকম পতন হয়েছিল সেরকম একবার দেখিয়ে দেয়। তাদের তো ডেইলি দেখানোর ক্ষমতা দেখানোর দরকার নেই। কিন্তু আমি কি হ্যাঁ, আপনাকে আপনাকে জিজ্ঞেস করতে পারি, আপনি কিচ্ছু ভাবে নিবেন না, আমি জানি না মানে প্রশ্নটি করা সঙ্গত কিনা, আমি সেটাও জানি না, কিন্তু আমি করতে চাই। আমার মনে হয় এই প্রশ্নগুলি এভাবে করে করাই দরকার এখন। মানে যেরকম নির্লজ্জ ঘটনা ঘটে, প্রশ্ন নির্লজ্জের মতো হলেও করার কিছু নেই। সরি, এই যে ব্যক্তিটি, এই যে ঢালি, হ্যাঁ, আপনার কি মনে হয় এই বিএনপির কর্মী? আমি সরি প্রশ্নটি জিজ্ঞেস করলাম, ওনার চেহারা অবয়ব দেখে কি মনে হয় সে বিএনপি কর্মী? আমি তো দেখছি সে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে। যে একজন ধার্মিক মানুষ, যে ধর্মের প্রতি অনুরক্ত, যে আল্লাহর নামে সিজদা করতে করতে কপালে কালো দাগ ফেলে দেয়, সে কি করে একজন বয়স্ক মানুষের গলায় জুতার মালা পরাতে পারে? আপনি যদি ধর্মের দৃষ্টিভঙ্গি থেকেও বলেন সেটি কি করে সম্ভব? সে কি ধরনের ধার্মিক? সে কি আসলে বিএনপি করে নাকি সে অন্য কেউ? আমাকে একটু সহজ করে বলেন। আমি আবারও না এইটা, করছি, কারণ না এইটা ঘটনাটা আমার নির্লজ্জ, পক্ষে, এটা প্রশ্নটিও নির্লজ্জের মতোই করতে হবে। আপনি শুধু আচ্ছা, আমাকে এটা বলুন, একজন ধার্মিক ব্যক্তি যে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেয়, সে কেমন করে একটা বয়স্ক মানুষের গলায় জুতোর মালা পরায়? শুধু জুতোর মালা পরায়নি, তাকে জুতো দিয়ে তার মুখে আঘাত পর্যন্ত করেছে। কোন ধর্ম এই শিক্ষা দেয়? এই কি ইসলাম ধর্ম? না, এইটা এটা আমার পক্ষে বলা সমস্যা, কারণ আমার পক্ষে বলা সম্ভব না এটা। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইভেন কমিউনিস্ট পার্টি, তো আপনি এই লেবাসের লোকজন দেখবেন। বামপন্থী বিভিন্ন দলেও আপনি এই লেবাসের লোকজন দেখবেন। এইটা আসলে কোনো কিছু মিন করে না। মিন করেটা হচ্ছে যে যে দলগুলোর কথা বলা হচ্ছে সেই দলগুলোর না নীতি আদর্শ। অবশ্যই না মঞ্জু ভাই, এখানে অবশ্যই সে কোন দল করে সেইটি আপনি যদি নাও বলতে পারেন, কিন্তু সে যে একজন মানে বক ধার্মিক, সে যে একজন ভণ্ড, সে যে একজন প্রতারক, এটি তো বলতে পারেন নাকি? যে মানুষটি ধর্মের দুঃখ, চর্চা করতে করতে কপালে কালো দাগ ফেলে দেয়, সে কোন সে কোন রাজনীতির দল লোক, সেটি আপনি নাই বলেন, নাই বলতে পারেন, কিন্তু সে যে একজন ভণ্ড ব্যক্তি, এটি কি আপনি বলতে পারেন না? ডেফিনেটলি, কারণ দুঃখজনকভাবে আমাদের দেশে এই এই ধরনের ব্যক্তির সংখ্যা বেশি অনেক। এবং এরা আপনার ধর্মকে অনেক অনেক, আপনি অনেক ডিপার্টমেন্টে দেখবেন যে পবিত্র গ্রন্থ ছুঁয়ে শপথ করা হয় দুর্নীতি না করার জন্য, এবং এই শপথটা ভঙ্গ ভঙ্গ করা হয় তার পোস্টিং এর পরপরই। তো এটা নিয়ে তাদের তাদের কারো কোনো মাথা ব্যথা নেই। এবং এই যে মানে ধর্মীয় স্থান যত বাড়ে তত বেশি দুর্নীতি বাড়ে, যত বেশি ধর্মের লেবাস বাড়ে তত বেশি দুর্নীতি বাড়ে। এই দুর্নীতিগুলোকে কাভার আপ করার জন্য এইসব লেবাস টেবাস গুলো পড়া হয়। এবং এই লেবাসটার ব্যাপারটাতে আপনি বিএনপি আওয়ামী লীগ ভাগ করতে পারবেন না, সব দলেই এই জিনিসগুলো আছে। আওয়ামী লীগের প্রচুর লোকজন হঠাৎ করে মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে সুফি সেজেছে, এবং আওয়ামী লীগ আমলেও ধরেন আপনার এই ধরনের এই ইসলাম রক্ষা করার জন্য অনেক চিৎকার চেঁচামেচি হয়েছে। সবকিছু সবাই সবার সব সব দলের ভিতরে এই ঘটনাগুলো আছে। আমি তো বললাম যে বামপন্থী দলগুলোর ভেতরেও এই ধরনের উন্মাদ ব্যক্তিও আছেন। তো এইটা হচ্ছে আমাদের জাতির দুর্বলতা।
যে আমাদের জাতি নির্মাণের সময় আমাদের এই জিনিসগুলোকে আমরা ভাগ করতে, পৃথক করতে পারিনি। আমরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে পারিনি, বরং জড়িয়ে নিয়েছি। যে কারণে আমাদেরকে আজকে এই সব জিনিসগুলো দেখতে হচ্ছে, হজম করতে হচ্ছে। একটা মানুষের মানবিকতা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তার সে যদি মানবিক না হয়, তো সে হিন্দু হলো না, মুসলিম হলো না, খ্রিস্টান হলো না, বৌদ্ধ হলো, কিছু তো ম্যাটার করে না। এখন আপনি যদি তার ধর্ম চর্চা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে আপনাকে বরং প্রশ্নবিদ্ধ করা হবে। আপনার হ্যাঁ, নাস্তিক বলা হবে, মুরতাদ বলা হবে, ঘোষণা দেওয়া হবে। এই জন্য আমরা আমাদের আমাদের জনগণের আমাদের এরকম এমন ধর্মের আমরা নামে এমন একটা লেবাস দেশে পরে বাস করি। কপালে তিলক ফেলে, তিলক ফেলে মানুষকে অপমান অপদস্থ করবে, তাদেরকে স্যালুট দিতে হবে। যাই হোক, এদেরকে এটা তো ঘটুক। এটা এটা ঘটার ব্যাপারে পজিটিভ দিকও আছে। যে পজিটিভ দিকটা হচ্ছে যে ফ্রাঙ্কেনস্টাইন কে যে বানায়, ফ্রাঙ্কেনস্টাইন এক সময় তাকে পর্যন্ত ছাড়ে না। তো আজকে যারা তাদেরকে বানিয়েছে, যারা তাদেরকে উস্কে দিচ্ছে, তারা যে নিরাপদ থাকবে ব্যাপারটা এরকম না। আপনি যেটা বললেন যে জনগণ সবসময় জাগে না, কিন্তু একবার তো না একবার জাগবে। 5ই আগস্ট তো একবার হয় না, জনগণ আবারও জাগবে। আমরা সেই আশায় অপেক্ষা করি, জনগণের জাগার অপেক্ষা করি। জি, আপনার কি মনে হয় যে এর পরবর্তীতে এরকম সাংবিধানিক পোস্টে আর কেউ আসতে চাইবে? তা চাইবে। বাংলাদেশের মানুষের এই আপনার তো পদাধিকারের যে লোভ, এই লোভের তো সীমা নেই। সবাই আসবে। আপনি আজকে যারা এই সরকারের ছত্রছায়ায় আছে, আপনি কি মনে করেন না যে এই সরকার চলে যাওয়ার পরে বিএনপি আসুক, যেই আসুক, তারা বিচারের সম্মুখীন হবে? হবে তো। তারপরেও কি তাদের দাপট, তাদের কথা বলা, তাদের হুঙ্কার, এগুলো কি কম হচ্ছে? কম হচ্ছে না। কারণ হচ্ছে অতীত বাদ, ভবিষ্যতে কি হবে বাদ, বর্তমানটাই সবাই ধরে নেয় যে এটাই হচ্ছে ফিনিশিং। কিন্তু প্রত্যেকেরই যে একটা অতীত ভবিষ্যৎ আছে, প্রত্যেকেরই যে ভবিষ্যতে জবাবদিহি করতে হতে পারে, এটা তো কারো মাথায় থাকে না। আজকে তো যারা বিভিন্ন বিএনপি পোস্টে আছেন আছে, বিএনপি তো এখনো হোক। আমরা ক্ষমতায় আসেনি। ক্ষমতায় আসলে তারা কি করবে? সেটা তো দেখাই যাবে। এখন আপাতত আমরা আহ, ওই আমাদের যেহেতু কোনো গতি নেই, আমাদের সামনে কোনো আশার আলো নেই, তাই আমরা জনগণের জাগরণের অপেক্ষায় থাকি যে জনগণ না, কবে এখন আবার আপনি যদি জাগবে। এমনি করে বলেন তাহলে তো আমাদের আমাদের বলতে হবে যে ঠিক আছে আমরা আলাপ আলোচনা সবকিছু বাদ দেই। এরকম এই যে এরকম যারা উল্লুক, হ্যাঁ? যারা ধর্মের নাম নিয়ে, অন্যায় অত্যাচারগুলি করে, এই যে এরকম উল্লুকগুলোকে হাতে চলতে থাকুক। তারপরে যখন আমাদের জনগণের ঘুম ভাঙবে, তখন না হয় আমরা আবার কথা বলা শুরু করব, রাইট? আমাদের জনগণের ঘুম এবং ভাঙা, এই বিষয়গুলো আসলে খুব বিতর্কিত বিষয়। এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়। জনগণ কখনো একা একা জাগে না, জনগণকে কোনো একটা পার্টি থেকে বা গ্রুপ থেকে, পক্ষ থেকে জাগাতে হয়। তো এখন পর্যন্ত যদি জনগণকে কেউ না জাগাতে চায়, জনগণ জাগবে না। তার মতো সে আহ, সেই পেটে ভাতে কোনো রকম করে বাঁচতে চাইলে সেভাবেই সে বাঁচবে। জনগণকে জাগানোর জন্য পার্টিকে লাগে। জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ঘর থেকে বেরিয়ে এসে অমুক সরকার মানি না, এইটা হতে দেব না, এগুলো বলে না। জনগণকে মোবিলাইজ করতে হয়, জনগণকে সংগঠিত করতে হয়, জনগণকে নামাতে হয়। এখন পর্যন্ত যারা নামাবে তারা কেউ এই উদ্যোগটি নেয়নি। সুতরাং আমাদেরকে আরো অনেক দিন এই জিনিসগুলো দেখতে হবে। দেখুন, এই ধন্যবাদ। একটা তো ঘটনা না মঞ্জু ভাই, ঘটনা তো এই একটা না। আপনি এই হাইকোর্ট প্রাঙ্গণকে বলা হয় পবিত্র একটি জায়গা। হুম? সেইখানে পর্যন্ত তারা কিভাবে মানুষকে নাজেহাল করেছে, আমি আপনাকে একটা ভিডিও দেখাতে চাই। আপনি একটু এই না, ভিডিওটা দেখছি, আমি দেখেছি এগুলো 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 দেখলে দেখলে ভালো লাগে না। এগুলো আমি দেখেছি, হাইকোর্টের না, আমি সমস্ত সেই জন্য ঘটনাগুলো আমি বারবার করে দেখেছি। দেখাতে চাই। এই হচ্ছে কি আমরা না দেখতে হবে। কি পরিমাণ মানুষ! এখানে আমাদের প্রিয় সরকারি সিটি সাইফার বার্থডে হচ্ছে। ভিডিওটি আসেনি, হ্যাঁ, ভিডিওটি আসেনি। আচ্ছা, আমরা তাহলে শেষ করি। কালকে আবার এই বিষয় নিয়ে কথা বলা যাবে। দেখা যাক কি বৈঠকটা হয়, না দরবারে মঞ্জু কি ভাই, হয়। একটা সেকেন্ড, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, যাই হোক ঠিক আছে, একটু লম্বা, আপনিও ক্লান্ত হয়ে গেছেন, আপনার অনেক রাত, কিন্তু আপনি সাবধানে থাকবেন, কারণ আজকে আমাকে কয়েকজন অতিথি বলেছেন তাদের উপর সাংঘাতিক চাপ, যাতে করে তারা কথা না বলেন, বুঝতে পেরেছেন?
সো আপনি একটু সাবধানে থাকবেন, হয়তো আগামী দিনগুলো একটু আবার একটু সংকটাপূর্ণ হচ্ছে বলে আমি এমনটি আভাস পেয়েছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। জি, ভালো জি, থাকবেন আপনি। হ্যাঁ, জনাব শুভরাত্রি। মঞ্জুরুল হক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আমি আবারও বলেছি যে আজকে আমি সত্যি খুবই ক্ষিপ্ত, আমি খুবই সংক্ষুব্ধ, এবং আমি বলব যে যে পরিস্থিতি বাংলাদেশে, মানে ব্যাপারটা এরকম না যে আজকে এমন একটি ঘটনা ঘটেছে। ব্যাপারটি আসলে হচ্ছে গিয়ে গত ১০ মাস ধরে ক্রমাগত হচ্ছে, এবং বিভিন্ন সম্মানিত ব্যক্তিদেরকে মানে স্কুল কলেজের শিক্ষক থেকে শুরু করে সর্বোচ্চ সাংবিধানিক পজিশনের ব্যক্তিদেরকে এরকম করে নাজেহাল করা হয়েছে, সাধারণ মানুষকে নিপীড়িত করা হয়েছে, এবং মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে করে হেনস্থা করা হয়েছে, হচ্ছে, মানে ভয়াবহ একটা পরিস্থিতি। বাংলাদেশের মানে আপসাউট ডাউন করাটাই যে উদ্দেশ্য, এবং এর পেছনে বিএনপি যেভাবে করে কাজ করছে এটি ভাবতেও আমি দিশেহারা বোধ করছি। আমি জানি না বিএনপির যেমনটি আমাদের আলোচক বলছিলেন যে বিএনপির ভিতরে যেই ৩টি ধারা রয়েছে, একটি স্বাধীনতা পক্ষের ধারা, একটি স্বাধীনতার বিপক্ষের ধারা। আরো যদি করে বলি যে আরেকটি বিপক্ষের ধারাটি এখন এই মুহূর্তে আবারও বেশি সক্রিয় বা নেতৃত্বে রয়েছে। তাদের নেতৃত্বে বিএনপি এরকম একটি ঘটনা ঘটাচ্ছে বলে আমার অতিথি বলছেন। আমি জানি না কারা ঘটাচ্ছে, কিন্তু যে পক্ষই ঘটাক না কেন আলটিমেটলি এই দায়িত্ব বিএনপির কাঁধেই চাই। বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। বিএনপিতে এখনো যে কজন ভালো নেতা রয়েছেন তারা রুখে দাঁড়াক এই অপশক্তিকে, সেই প্রত্যাশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন।